This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মৃণাল সেনের আকালের সন্ধানে মুক্তি পেয়েছিল 1980 সালে। সিনেমার বিষয়বস্তু ছিল এই 43-এর মন্বন্তর, যে মন্বন্তরে প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। সেই আকালের দিনে এক মহিলা নিজের সম্ভ্রমের বিনিময়ে দুমুঠো চাল আর একটু তেল ঘরে এনেছিলেন। কেন? স্বামী আর সন্তানের খিদে মেটাবেন বলে। ওই 43-এর মন্বন্তরের পর 81 বছর কেটে গেছে। এটা তো 2024 সাল, কিন্তু এখনও কি আকাল চলছে বলে কেউ কেউ মনে করেন যে স্বামী সংসার বাঁচাতে মহিলারা সম্ভ্রম বিকিয়ে দেবেন বা তাদের বিকোতে হবে? টাটকা একটা ঘটনার কথা বলি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে আমাদের আশেপাশে এখনও ওই আকাল ছোবল মারছে। দুর্গাপুর কাছাকাছি, দুর্গাপুরের নবীনপল্লীতে রোজ মদের ঠেক বসে। বাড়ির মানুষগুলো টাকা পয়সা উড়িয়ে দিচ্ছেন ওই মদের ঠেকে গিয়ে, সেই জন্য মহিলারা প্রতিবাদ করেছিলেন। এটা তো নতুন কিছু নয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা কিন্তু মহিলাদের এইভাবে প্রতিবাদী হতে দেখেছি। গুলাব গ্যাংয়ের কথা শুনেছি, কিন্তু এখানের ছবিটা বোধহয় একটু অন্যরকম, জানেন তো। ওই নবীনপল্লীর বাসিন্দারা বলছেন মদের ঠেক নাকি এলাকার এক তৃণমূল নেতার মদতে চলে, এবং তাদের অভিযোগ যে তৃণমূল নেতা ওই মদের ঠেকের সঙ্গে জড়িত, সেই নেতাই নাকি প্রভাব খাটিয়ে প্রতিবাদী এক মহিলার স্বামীর ঠিকাদারি বন্ধ করে দেন। তারপর সেই মহিলাকে নাকি কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা, এবং প্রস্তাবে রাজি হলে ঠিকাদারিও নাকি ফিরিয়ে দেওয়া হবে, এরকমই নাকি প্রস্তাবটা দেওয়া হয়েছিল। অভিযোগটা কি ধরনের আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট বুঝতে পারছেন। মহিলা কুপ্রস্তাবটা মানেননি, এবং তার থেকে বড় কথা কি জানেন, সম্ভ্রম নষ্ট হবে এই ভয়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিবারের লোকজন সময়মতো দেখতে পাওয়ায় হয়তো প্রাণটা বেঁচেছে, হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু পরিস্থিতিটা, অভিযোগগুলো দেখুন, এই অভিযোগের সত্যাসত্য প্রমাণের জন্য তো পুলিশ আছে, প্রশাসন আছে, তারা নিশ্চয়ই বিষয়টা দেখছে। আমরা শুধু জানি শাসকের শাসন করার অধিকার আছে। আমরা ভোট দিয়ে শাসক নির্বাচিত করি, সেটা কেন বলুন তো? আমাদের পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু মুশকিল কি জানেন, শাসক ভেবে নেয় ভোট পেয়েছে মানে আমাদের শাসন করার অধিকার জন্মে গেছে। একটা কথা আছে না, লঙ্কায় গেলেই লোকজন নাকি রাবণ হয়ে যায়, আর আমাদের এখানে শাসক হলেই বোধহয় শোষণের অধিকার জন্মে যায়, শোষক হয়ে যায়। এটা একেবারে নিয়ম হয়ে দাঁড়িয়ে গেছে। যা খুশি তাই করার ওই লাইসেন্স হোল্ডার তারা। এদের আবার ওই প্রতিবাদ মার্কা জিনিসপত্রে ভীষণ অ্যালার্জি আছে। কেউ প্রতিবাদীদের হাতে মারেন, আবার কেউ ভাতে মারেন। দুর্গাপুরে বোধহয় দ্বিতীয় উপায়টাই ওখানকার শাসকের বেশি পছন্দ। আমাদের প্রশ্ন জাস্ট একটা, সন্দেশখালি কি দিকে দিকে ছড়িয়ে পড়লো নাকি? ওই সন্দেশখালিতে মহিলাদের হেনস্থা, নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল, তো সেখানেও তো তৃণমূল নেতারা নারী নির্যাতনে অভিযুক্ত বলে বিভিন্ন মানুষের মুখে, মহিলাদের মুখে অভিযোগ শোনা গেছিল। যদিও দেখুন, লোকসভা ভোটের ঠিক আগে একের পর এক ভাইরাল অডিও আর ভিডিও যখন সামনে এলো, তৃণমূল দাবি করেছিল সব সাজানো ঘটনা, চক্রান্ত। টাকার বিনিময়ে নাকি বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে। কিন্তু দুর্গাপুরের এই ঘটনায় সেই একই যুক্তি সাজানোর উপায় আছে তো? অভিযোগকারী পরিবারের তো দাবি তারাও নাকি তৃণমূল সমর্থক। তাহলে কি ভাবছে, সব পাখি মাছ খায়, কিন্তু দোষ হয় শুধু মাছরাঙা। এটা কি তৃণমূল?
হচ্ছে বিল্লি আর সুনীল বাদল আর বিশ্ব আর ওই সুকুমার সুকুমার বাউরি হ্যাঁ ওয়ার্ড সভাপতিতে এইবারে দাঁড়িয়েছে। কত নম্বর কাছে আমরা কতবার গেছি, আবার ও সেদিন রাতেবেলা ওর বর গেছিল, বলছি কি তোর বউকে যেটা প্রস্তাব দেওয়া হয়েছে সেটাই করবে। কি প্রস্তাব তা তো শুরুতেই শুনিয়েছি, আগে শুনুন কেন এই প্রস্তাব। মহিলার স্বামী স্থানীয় স্পঞ্জ আয়রন কারখানার লেবার কন্ট্রাক্টর। কারখানা কর্তৃপক্ষকে চাপ দিয়ে তৃণমূল নেতা ও তার সাকরেতরা মহিলার স্বামীর কাজটা বন্ধ করে দেন বলে অভিযোগ। মহিলা তার স্বামীর কাজ ফিরিয়ে দিতে বললে তাকে ওই প্রস্তাব দেওয়া হয়। সুকুমার দিল্লি হ্যাঁ আর একটা যে বাদল। এটা কি তৃণমূল করেছো? হ্যাঁ তৃণমূল করে। এটা কি প্রস্তাব দিয়েছে আপনার বউকে? কুপ্রস্তাব দিয়েছে? কুপ্রস্তাব দিয়েছে। তারপর কি বলেছে? কি বলেছে? এই যে শুতে হবে। এই কুপ্রস্তাব মানলে ও চাকরি খুলে যাবে। হ্যাঁ চাকরি খুলে যাবে। মানে মেয়েটাকে কুপ্রস্তাব দিচ্ছে। প্রস্তাব দিচ্ছে। এই যে কারা এরা কারা? এরা কারা? ওই যে আমাদের নবীন পল্লীর দালাল 23 নম্বর ওয়ার্ড নবীন পল্লী দুর্গাপুর এমএমসি। এরা কি পার্টি করে? হ্যাঁ ওরা পার্টিতে থাকে। কোন পার্টি করে? টিএমসি পার্টিতে থাকে। ওরা নিজেকে টিএমসি পার্টির নেতা বলে, আমাদেরকে মানতে হবে আমরা নেতা। পুলিশের উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে ওই মহিলা গলায় দড়ি দেন। তবে পরিবারের লোকেরা উদ্ধার করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতাল, তাই সাজানো নাটকের অভিযোগ সেখানে খাটছে না। শুধু তাই নয়, 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বীকার করে নিচ্ছেন অবৈধ মদের কারবার নিয়ে এলাকায় একটা গোলমাল হয়েছিল। ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল, এই ভালো কাজটা ওরা করেছিল, এটাও আমি জানি। কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল, এতদিন ধরে চলছে, এটা আমার জানা নেই। আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, এক পক্ষ এসেছিল, এক পক্ষ আসেনি। তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা গলাই। ভবিষ্যতে বিরোধীদের সাজানো নাটক বলার পথটাও বন্ধ করে দিচ্ছেন শাসক দলেরই প্রাক্তন কাউন্সিলর। রাজনৈতিক ব্যাপারই নয়, কারণ বিরোধী কোথায়? বিরোধী কোথায়? ওখানে নেই তো। আমরা তো এত 23 নম্বর ওয়ার্ডে 43 কোটি টাকা খরচা করে উন্নয়ন করেছি। 23 নম্বর ওয়ার্ডে কেমন উন্নয়ন হয়েছে তা তো অবৈধ মদের ব্যবসার অভিযোগই প্রমাণ করে দিচ্ছে। যে অভিযোগের সত্যতা শাসক দলের কাউন্সিলরই স্বীকার করেছেন। তার উপর গায়ের জোরে প্রতিবাদী স্বামীর কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবাদী মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। একেবারে সন্দেশখালী মডেল নয় কি? দুর্গাপুরের শিল্পাঞ্চলে ফিট করিয়ে নেওয়া হয়েছে সেই মডেল। এই যা, শাসক দলকে বদনাম করতে ওই মহিলা কি টাকা নিয়ে গলায় দড়ি দিয়েছেন? না, এমন অভিযোগ শাসক দলের তরফে এখনও কেউ করেননি। সন্দেশখালীর ছাওয়া দুর্গাপুরে প্রতিনিয়ত হচ্ছে, আর সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সুকুমার বাউরির কি শাস্তি হবে? সুকুমার বাউরি যে কুপ্রস্তাব দিলেন, তৃণমূল কংগ্রেস কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? তাকে দল থেকে বহিষ্কার করবে? সারা দুর্গাপুরে তৃণমূল নেতৃত্ব ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি, নির্বাচনের পরে সন্ত্রাস অব্যাহত আছে। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। আবার বলছি, এগুলো সব অভিযোগ। এবার অভিযোগ যেটা উঠেছে সেটা যদি সত্যি হয়, তাহলে কি মারাত্মক অভিযোগ ভাবতে পারছেন? প্রথমত এলাকায় তো বেআইনি মদের টেক চলছে, এটা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয়ত সেই মদের কারবারের প্রতিবাদ করা একটা পরিবারকে ভাতে মারার চেষ্টা হয়েছে, এই অভিযোগটাও তো মারাত্মক। আর তৃতীয়ত তারপর সেই অসহায় পরিবারের মান সম্মান কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। এক মহিলার সম্ভ্রম নিয়ে ছিলিমিনি। দেখুন, আবার বলছি, এই অভিযোগগুলো সত্যি হয় না, তাহলে তার গুরুত্বটা কি এটা বোঝার জন্য কিন্তু নেতা হতে হয় না, আমাদের সামান্য বুদ্ধি যথেষ্ট বোঝার জন্য। এবার অভিযোগগুলো সত্যি কি না সেটা তো জানার দায়িত্ব পুলিশের। অভিযোগকারী পরিবার তারা নাকি আজ থানায় গিয়েছিলেন এবং সেখানেও তাদের বক্তব্য যে অভিযোগপত্রে ভুল আছে এই বলে নাকি পুলিশ তাদের ফেরত পাঠিয়েছিল। মানুষের ওপর ভরসা হারানো পাপ, এটা আমরা বিশ্বাস করি আর কি। তখন পুলিশের ওপরই বা কী করে ভরসা হারাই বলুন? তাই এখনও ভরসা করে বসে আছি আমরা, হয়তো ওই ভুলটা ঠিক হয়ে গেলে অভিযোগটা জমা পড়বে। প্রশ্ন শুধু একটাই, অভিযুক্তরা শাসক দলের নেতা বা শাসক দল ঘনিষ্ঠ, এটার জন্য কোথাও কোনো অস্বস্তি দ্বিধা কাজ করছে না তো? পুলিশ জানে শাসককে ছুলে কত ঘা,
কলকাতার ভবানীপুর থানা আর আলিপুর থানার পুলিশ তারা তো সে কথা নিশ্চয়ই ভোলেনি। আর সেসব কথা সবাই জানেন বলেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে শেষ পর্যন্ত নবীন পল্লীর বাসিন্দা ওই পরিবারের অভিযোগগুলো ধুলো জমতে জমতে বয়সে প্রবীণ হয়ে যাবে না তো? বিরোধী নেতারা এরকম সন্দেহ করছেন কেন? খুব অকারণে করছেন কি? অভিযোগকারী পরিবার বলছে থানায় অভিযোগ যাতে দায়ের না হয় সেজন্য নাকি অভিযুক্তরা নানা রকমভাবে চাপ তৈরি করছিল। থানায় যাওয়ার পথেও নাকি তাদের হেনস্থা করা হয় বলে তারা অভিযোগ করেছেন। বাট চাপ যদি তৈরি হয়েই থাকে তাহলে কি শুধু অভিযোগকারীদের ওপর হয়েছে? পুলিশের ওপরেও কি কোনো চাপ তৈরি হয়ে যায়নি? কি চাইছেন? আমার ন্যায় বিচার চাই, ব্যাস। আর মিথ্যেকার কিছু আমি চাই না। আপনার ওয়াইফ এখন কোথায়? ভর্তি আছে। হ্যাঁ, আমরা কমপ্লেন দিতে গেছিলাম, তা এখন আবার মানে যেহেতু বলছে না হাতের লেখা দিয়ে হবে না, টাইপ করে আনতে হবে। স্বামীকে ফেরাতে হবে তার কাজে, সেই কারণে মনোরঞ্জন করতে হবে নেতাদের, এবং সেই কারণে মহিলাকে আত্মসমর্পণ করতে হবে। আমি এইভাবে শব্দটা বললাম, অন্য কোনো শব্দ বললাম না। সেটা কোনো রকম নীতি, নৈতিকতা, মূল্যবোধ, শালীনতা সমস্ত কিছুকে লঙ্ঘন করে যাচ্ছে। এ কখনো হয় না। এটা ভয়াবহ সামাজিক বিপর্যয়ের দিকে আমাদের পশ্চিমবাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে। মদ গাঁজা বন্ধ, তাই কি প্রতিবাদের গন্ধ? যাদবপুরের হোক কলরবকে ব্যঙ্গ করে একটা সময় পাল্টা প্রচারে নেমেছিল তৃণমূলের ওই ছাত্র যুব শাখা। দুর্গাপুরের গুণধর নেতাদের কি কেউ বলে দেননি যে দল এই মদ মাংসের কালচারটা একদম পছন্দ করে না? দুর্গাপুরের নবীন পল্লীতে তারা বেআইনি মদ ব্যবসা তাহলে কী করে খুললেন? নাকি ওই নেতারা শাহরুখ খানের রাইস ছবিটা দেখেছিলেন? সেখানে একটা সংলাপ ছিল না, কোনো কাজ ছোট নয় আর কাজের থেকে বড় কোনো ধর্ম নেই। সেই ছবিতে তো শাহরুখ খানও বেআইনি মদের কারবার করতেন। তাই জন্যই হয়তো ভেবেছেন যে এখানেও সেই শাহরুখ খান বড় নেতা ধরে নিচ্ছেন আর কি, তাদের এই ব্যবসার বড় নেতা আর কি। সুতরাং তাকে অনুসরণ তো করাই যায়। দেখুন, রাজ্যের আর কোথায় কোথায় এরকম রাইস অনুগামীরা রসিয়ে ব্যবসা করছেন ভগবান জানে। কুপ্রস্তাব পেয়ে কোনো অপমানিত গৃহবধূ গলায় দড়ি না দিলে তো দেখছি টনক নড়ে না। দুর্গাপুরে টনক না নড়লেও উত্তরে কিন্তু টনক নড়েছে। দিনহাটায় উদয়ন গুহ দলীয় কর্মীদের কিন্তু কড়া বার্তা দিয়েছেন। সে কথাই আবার আপনাদের শোনাবো, কারণ এই সব কথাগুলো না আজ বিশেষ করে না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কোচবিহারের শহরাঞ্চলে তৃণমূলের ভোট কম। এটা অবশ্য শুধু কোচবিহার নয়, গোটা রাজ্যেই এই একই ছবি। কিন্তু কোচবিহারের অঙ্কটা কিছুদিন মানতে পারছেন না, জানেন তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার মনে হচ্ছে যে এই জায়গাটা এরকম হলো কেন? তিনি রয়েছেন, তারা এত উন্নয়ন করেছেন, এরকম উন্নয়ন থাকলে হয়তো শুনলেন ওই প্রাক্তন কাউন্সিলর বলছিলেন দুর্গাপুরে যে উন্নয়ন এত হয় যেখানে সেখানে বিরোধীরা থাকেই না। উন্নয়ন আর বিরোধীদের এরকম আদায় কাজকালায় সম্পর্ক, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক, জানেন তো। কিন্তু ওই মুশকিল হচ্ছে এইখানে তো আবার উলট পুরাণ। আসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আসনটা না খুব পিচ্ছিল। একটা সময় সেখানে গৌতম দেব বসেছিলেন, শিলিগুড়িতে এখন মেয়র তিনি, পিছলে গেছেন। এরপর রবীন্দ্রনাথ ঘোষ বসেছিলেন, তিনিও পিছলে গেছেন। উদয়ন গুহকে কি সেই ইতিহাসই তাড়া করে বেড়াচ্ছে? যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা শুরু, সেই কোচবিহারের শহরাঞ্চলেই তো দলকে লিড দিতে পারেননি তিনি। নাহলে ভোটের পর
নবনির্বাচিত সাংসদের যে সম্বর্ধনা হয়তো সেগুলো হচ্ছে, সেখানে গিয়েই তার গলার থেকে কেন আক্ষেপ ঝরে পড়ছে বলুন তো? একের পর এক জায়গায় যাচ্ছেন আর একের পর এক আক্ষেপ শোনা যাচ্ছে। নাকি ফাইনাল স্কোরের থেকেও উদয়ন গুহকে বেশি চিন্তায় রাখছে ওই বুথে বুথে ছোট ছোট যোগ বিয়োগগুলো? তিনি নিজে এমনিতে বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত, কিন্তু তিনি হঠাৎ দলের ভাবমূর্তি নিয়ে এতটা চিন্তিত হয়ে উঠলেন কেন? দেখুন, উদয়ন গুহ যা করছেন সেটাকে কার্যত ফতোয়াজারির মতো লাগছে, জানেন তো? খুব সুন্দর ফতোয়া। তৃণমূলে মদ মাংসের মোচ্ছপ করা চলবে না, তাতে দলের বদনাম হচ্ছে। এই ফতোয়ার প্রশংসা না করে তো থাকতে পারা যায় না। যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের। শুনছিলাম আর ভাবছিলাম, জানেন তো, যে কাল উদয়ন গুহর ওই সভাটা, বক্তব্যটা যারা শুনেছেন তারা কীরকম ঘোরের মধ্যে থেকে বাড়িয়ে গেছেন। আমি নিশ্চিত তাদের ঘোর কাটছে না, আমাদেরও তো ঘোর কাটছে না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আসলে চানটা কি সেটাই তো এখন অবধি বুঝতে পারছি না। দেখুন, একদিকে তিনি দলের ভাবমূর্তি নিয়ে যে অতি সতর্ক সেটা তো বুঝতেই পারছি, নইলে এরকম একটা দুর্দান্ত ডায়লগ দেন। অন্যদিকে তিনি দিনহাটার কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে রুষ্ট, কারণ তারা নাকি মানুষের চোখে ভালো থাকার জন্য ভোটের সময় চাপ দেননি, তাই দিনহাটা পুরসভা এলাকায় তৃণমূল পিছিয়ে পড়েছে। কি ঝামেলা বলুন তো? এক যাত্রায় পৃথক ফল কী করে হয়? মন্ত্রীমশাইয়ের এদিকে লিড চাই, অন্যদিকে ভালো মানুষিতে তার ঘোর আপত্তি। চাপ দিয়ে তার মানে লিড আদায়ের পক্ষে তিনি, আবার মদ মাংস খেয়ে দলের বদনাম করা যাবে না, এই তো পুরো নিরামিষ পাঁঠার মাংসের মতো বিষয় হয়ে গেল। এবার কোচবিহারে দেখছি এই সমস্ত মানে জটিল ধাঁধার মানে, এটা বোঝার জন্য না ওই মানে বই তৈরি করতে হবে, উদয়ন সহায়িকা এরকম একটা নাম দেওয়া যায় আর কি। মন্ত্রীমশাই কখন কি বলেন, তার যে কি ব্যাখ্যা হয় সেটা বুঝতে গেলে তো এখন সহায়িকাই প্রয়োজন। আগের বক্তব্য শুনেছেন, এবার আরেকবার আপনাদের আরেকটা বক্তব্য শোনাই। ওই একই সভায় উদয়ন গুহ কি বক্তব্য রেখেছেন, এবার তারপর আপনারা ডিসাইড করুন আপনাদেরও মানে বই লাগবে কি লাগবে না। কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর, নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে, সেটা করবার জন্য কারো ওপর কোনো রকম জোর দেখাচ্ছি না, কারো ওপর কোনো রকম হুমকি দিচ্ছি না, একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন। তার ফলস্বরূপ আমরা 2000 ভোটে হেরেছি, না হলে হারতাম না। এবার যারা একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন, যারা আগে রাবণের চেহারা ছিলেন, এখন গোপ চেঁচে মন্দদরি হয়েছেন, তারা আগামী নির্বাচনে কি করে ওই গায়ের জোর না দেখিয়ে ভোটে যেতেন, সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে। উদয়ন গুহর মতো মানুষ, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। যে বক্তব্য উনি বলছেন বা ওনার মতো মানুষরা যারা এই সন্ত্রাস ছড়াচ্ছেন, তাদের কথাগুলো কোনো কোনো সময় আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেন, আর কোনো কোনো সময় এই উদয়ন গুহর মতো মানুষদের দিয়ে বলান। উদয়ন গুহ কি বলেছেন আমি জানি না, কিন্তু গণতন্ত্রের নিয়মের কথা বলছি যে আমরা সবাই চাই যে মানুষের মন জয় করতে, এবং সেই কাজটা যে যত এফিসিয়েন্টলি করে সেই অঞ্চলে ততটুকু রেজাল্ট তার পার্টির পক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে। মানুষের কাছে জোর হাত করে যেতে হবে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। না, অবশ্য আমার একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, আপনাদের আমি একটা মানে বলতে পারি, মানে যেটুকুনি আমার মনে হচ্ছে আর কি। উদয়ন গুহ বোধহয় বোঝাতে চেয়েছেন যে ওই মদ মাংস এই সমস্ত খেয়ে উল্টো পাল্টা কাজকর্ম করা চলবে না, ঘোরের মধ্যে থেকে কোনো কাজকর্ম করা চলবে না, সজ্ঞানে থেকে ওই জোর করে সাধু না সেজে চাপ দিয়ে ভোট আদায় করতে হবে।
এইটা বোধহয় উনি চেয়েছেন, এছাড়া আর কিছু মানে হতেই পারে না। শুনলেন তো, উনি দেখে নেবেন যে ওই যারা এবার খুব সাধু সেজেছিলেন তারা কি করে নিজেরা জোর না দিয়ে নিজেদের সময় ভোটে যেতেন। তার মানে এটা হচ্ছে একদম বাঁধা ধরা প্র্যাকটিস, এক। আর দুই, কোথাও গিয়ে তিনি কি অন্তর্ঘাতের অভিযোগ করলেন? কেউ কেউ এই কাজগুলো করেনি, দলের স্বার্থ দেখেনি, ব্যক্তি স্বার্থ দেখেছে, এটা তো অন্তর্ঘাতেরই শামিল। যদিও ফিরহাদ হাকিম তার বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দিতে চাইলেন, বললেন যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। মানে মন্ত্রীর সঙ্গে দলের সম্পর্ক নেই। ফিরহাদ হাকিম বলছেন যে তাদের দলের লোকেরা, নেতারা আর কি, তারা ভদ্রলোক হতেই পারেন, তাতে কোনো বাধা নেই। অন্তত দল মনে করে না যে ভদ্রলোক হলে দলের কোনো সমস্যা হবে। আচ্ছা, ফিরহাদ হাকিমের যুক্তি যদি তাই হয় তাহলে তো বলতে হবে পুরমন্ত্রী পার্টি লাইন মানছেন, কারণ দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের ভদ্রলোক হতে বলেছেন। সরকারি জমি তৃণমূলের নেতারা জোর করে দখল করেছে, এই কথাটা যখন মুখ্যমন্ত্রীও জেনে গেছেন এবং তিনি যথাযথ রাজধর্ম পালনের জন্য পুলিশকে একদম কোনো কাউকে মানে মুখ না দেখে, পার্টি না দেখে ব্যবস্থা নিতে বলেছেন। সরকারি জমিতে যারা ওই মহর্ষি পাট্টা কায়েম করেছে তাদের গায়ে যে কোনো রকম, এমনকি ঘাস ফুলের ছাপ থাকলেও পুলিশ যাতে নির্ভয়ে এগোতে পারে তার জন্য যখন মুখ্যমন্ত্রী স্বয়ং সবুজ সংকেত দিয়েছেন, তখন তো ধরে নিতেই হবে সে একদম সেই লাইনেই ববি হাকিম বক্তব্য রেখেছেন। এবার সেক্ষেত্রে প্রশ্ন, তাহলে উদয়ন গুহ কোন লাইনে কথা বললেন? সোজা লাইনে না উল্টো কর্ড লাইনে? দেখুন, আমাদের ছোটোবেলায় মা বাবারা না স্যারেদের বলে দিতেন, কথা শুনছে না, পড়াশুনো করছে না, কোষে শাস্তি দিন, যা ইচ্ছে তাই করবেন, কিচ্ছু ভাববেন না যে আমরা শাস্তি দিয়েছেন বলে কিচ্ছু মনে করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের গার্জেন, তিনি পুলিশকেও শাসন করতে বলেছেন একদম আমাদের বাবা মায়েদের স্টাইলে, একদম কিচ্ছু দেখতে হবে না, অন্যায় করেছে শাস্তি দিন। আদরে যারা বাঁদর হয় শাসনে থাকলে তাদের তো ভদ্র হওয়ারই কথা, তাই না? কাজে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই জমি জমায় দখলদারি যারা চালাচ্ছে তাদের ভদ্রলোক হতে বলেছেন, মানুষ করতে চেয়েছেন। এবং তার মুখের কথা কষতে না কষতেই পুলিশও কিন্তু তা তামিল করতে শুরু করেছে। কলকাতা পুলিশের বড় কর্তারা নাকি একটা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে ঠিক হয়েছে কি জানেন? বেআইনিভাবে জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর নেওয়া হবে। কোথায় কত বেআইনিভাবে জমি দখল হয়েছে বা বেআইনি দখলদার কোথায় কোথায় বসে রয়েছে তার তালিকা তৈরি করতে হবে এবং এই বিষয়টা একদম প্রত্যেকটা থানাকে এ ব্যাপারে ডেটাবেস তৈরি করে রাখতে হবে। এটা লালবাজার বলে দিয়েছে, মানে কোথায় কোথায় কারা বা মানে কেউ কেউ তারা না বলে সরকারি জমি দখল করেছেন তাদের নামধাম একেবারে রেডি করে রাখছে পুলিশ। ফিরহাদ হাকিম কি বলছেন জানেন? বলছেন সুপিরিয়রের ধমকে নাকি কাজ শুরু হয়ে গেছে। কাজে দেখছেন এতক্ষণ যা যা বুঝলাম তা ভুল বুঝিনি। মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে সরকারি সম্পত্তি সব দখল হয়ে যাচ্ছে, সব দখল তো মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই করছেন। মানে মুখ্যমন্ত্রী নিজে দখল করিয়ে নিয়ে এখন প্রশাসকদের ওপর দায়িত্ব চাপাচ্ছেন। প্রশাসকরা যদি তাদের শিরদাঁড়া সিধে করে এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নেন তাহলে তো প্রশাসন চলবে না, চলছেও না। আমি যখন নিজে কাজ করবো না তখন আমার সুপিরিয়র তো ধমক দেবে, সেটাই তো নর্মাল। অনেকগুলো কাজ আমার মনে থাকে না, আপনাদের ধমক খাওয়ার পরে আমি কাজ করি। যদি না সর্বোচ্চ স্তরের অনুমোদন থাকে তাহলে কি এটা করা সম্ভব? আমি মনে করি না, বলা দরকার হয় না। ডেকে যিনি আছেন একজনকে বলে দিলেই হয় যে আমি চাই এটা বন্ধ হোক, যদি বন্ধ না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু পরিস্থিতির চাপে সে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সাগরে শয়ন যার শিশিরে কি ভয় তার, যিনি সমুদ্রে অগাধ জলের মধ্যে শুয়ে আছেন তার গায়ে 1-2 ফোঁটা শিশির পড়লে কী বা যায় আসে বলুন? তৃণমূলের কাজকর্ম দেখে কিন্তু মনে হচ্ছে তাদের যথেষ্ট যায় আসে। সমর্থনের স্রোতে ভাসতে ভাসতে তৃণমূল যতই ওই লোকসভায় 29টা সিট জিতে নিক, 2-1 ফোঁটা দুর্বলতাকে
কিছুতেই তারা অগ্রাহ্য করতে পারছে না। গায়ে লাগছে, বেশ গায়ে লাগছে। আর তাই ওই কলকাতার 110 নম্বর ওয়ার্ডে দুর্বলতাকে চিহ্নিত করে সেটা সারিয়ে তোলার কাজে নেমে পড়েছে কলকাতার 100 নম্বর ওয়ার্ড মানে পাটুলিতে। কয়েকদিন আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেখানে তো কাউন্সিলরের সঙ্গে বড় চেয়ারম্যান আর বিধায়কের অনুগামীদের ঝামেলা হয়েছে, সব নিজেদের মধ্যে, অল ইন দ্য গেম। আর পুরোটাই সব নিজেদের। কাউন্সিলর সরোজ মণ্ডলের মাথা টাথা ফেটে গেছে, ওই সবই সেম সাইড। এবং তারপরেও এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এলাকায় ওই জমিদারি পত্তনের অভিযোগ করেছে কাউন্সিলর সরোজ মণ্ডল আর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। দুজনেই তো বলেছিলেন অন্যজন নাকি এলাকার জমি জমা দখল করে তাতে বেআইনি নির্মাণে মদত দিচ্ছেন। আজকের খবর কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুজনকেই নাকি তৃণমূল শোকজ করেছে। অরূপ বিশ্বাস ওই দুজনকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রীর নির্দেশে, আর তারপরেই নাকি দুই কাউন্সিলরকে দলের শোকজের মুখে পড়তে হয়েছে। দেখুন, তার মানে কোথাও গিয়ে এই দুজনের কথায় অরূপ বিশ্বাস সন্তুষ্ট হতে পারেননি, অথবা এরা নিজেদের অভিযোগ থেকে কেউ সরেননি। একটু ব্যাপারটা গোলমেলে জায়গায় আছে, কারণ ফিরহাদ হাকিম মতো এদের দুজনকে ডেকে পাঠিয়েছিলেন, একজন এসছেন আর একজন আসেননি। এবার তৃণমূল নাকি শোকজ করেছে, কথাটা কেন বললাম? কারণ এক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে, এটা হচ্ছে অসাধারণ জিনিস। রাজনীতিতে এই বিভ্রান্তিটাই হচ্ছে একমাত্র কনস্ট্যান্ট টার্ম। আর এক্ষেত্রে এই বিভ্রান্তিটা কারা তৈরি করেছে জানেন? এই শোকজ করা নিয়ে তৃণমূল নিজে। তোলাবাজি না, এটা ইগো। ওই যে লড়াইটা হয়েছে, আমি ওকে দুজনের সাথে কথা বলেছি, এটা ইগোর লড়াই। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে অনেক মিটিয়ে দিয়েছি। দুজন কাউন্সিলর ওয়ার্ড 110 এবং ওয়ার্ড 104-এর কাউন্সিলরদের তাদেরকে দল শোকজ করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না, তার জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় দিয়ে। কোনো বিড়ম্বনা নেই, এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে 2-4টে ঠোকাঠুকির আওয়াজ আসে, ঠিক হয়ে যায়। আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী বিষয়টা দেখছেন, ও সব ঠিক হয়ে যাবে। মানে ঠোকাটুকি হয়েছে, আওয়াজটা যেটা হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট জোরে আর কি। এবার বিভিন্ন ধরনের জিনিসের সাথে বিভিন্ন ধরনের জিনিসের তো ঠোকাঠুকি লাগছে, তাই ভ্যারাইটিস আওয়াজের একটা জগজম্প তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছি। দেখুন, রাজনীতিতে এক পক্ষ যুক্তি দেয় আর আরেক পক্ষ খণ্ডন করে, এটাই হচ্ছে প্রচলিত নিয়ম আর কি। কিন্তু জয়প্রকাশ মজুমদার বলছেন পাটুলির 2 কাউন্সিলরকে দল শোকজ করেছে, আর ফিরহাদ হাকিম তিনিও তার দলেরই লোক, তিনি বলছেন শোকজ টোকজ কিছু হয়নি, তার আগেই নাকি সব মিটে গেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বলুন তো? একা উদয়ন গুহ নন, বিভ্রান্তি ছড়ানোর কাজটা তৃণমূলের দক্ষিণবঙ্গের নেতারাও করছেন, নাকি এটাই তৃণমূলের নতুন স্ট্র্যাটেজি? নিজেদের কথাকে নিজেরাই খণ্ডন করবে যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়। কথাও আসছে, খণ্ডনও হয়ে যাচ্ছে, বিপক্ষ প্রতিপক্ষ বিরোধীদের আর কিছু করার থাকছে না। এরপর তারা মাথায় হাত দিয়ে না বসলে আর কবে বসবে বলুন তো? কিন্তু মুশকিল কি জানেন, কখনো কখনো নিজেদের পাতা ফাঁদে তৃণমূল নিজেই পড়ে যাচ্ছে। অতি বড় শিকারিও তো কখনো কখনো নিজে শিকার হয়ে যায়, তৃণমূলের হয়তো সেটাই হচ্ছে। এই সোমবারই পুরকর্তাদের নিয়ে বৈঠক রয়েছে, পুরসচিব সেই বৈঠক ডাকলেও সেই বৈঠকে মুখ্যমন্ত্রীও নাকি থাকতে পারেন। এবার এই বৈঠকটার কথা কাল আপনাদের বলেছিলাম এবং কালকেই জানিয়েছিলাম যে একটাই জাস্ট জানার আগ্রহ, এই বৈঠকটা হচ্ছে কেন। এটা নর্মালি কি শোনা যাচ্ছে, যেটা পুরসভার কাজের খতিয়ান নেওয়ার জন্য নাকি এই বৈঠকটা হচ্ছে, এবং তার সঙ্গে যদি কাজের খতিয়ান নেওয়া হয় নিশ্চয়ই কোথাও গলতি থাকলে, গণ্ডগোল থাকলে তবে সেগুলোকে শুধরে নিয়ে আগামীর রোডম্যাপ তৈরি হবে, এটাই তো উদ্দেশ্য হওয়ার কথা। আচ্ছা, সেটাই যদি উদ্দেশ্য হয় তাহলে ওই বৈঠকে তাহেরপুর আর ঝালদা শুধু এই দুটো পুরসভাকে ডাকা হলো না কেন? লোকের কিন্তু এটা চোখে লেগেছে, যেহেতু ওই তাহেরপুর বামেদের দখলে আর ঝালদায় কংগ্রেস জিতেছিল, মানে এই দুটো একদমই মানে তৃণমূলের দখলে আগমার্কাভাবে নয়, তাই কি ওই 2 পুরসভার কর্তারা রাজ্যের বৈঠকে ডাক পাননি?
আর এই প্রশ্ন যখন উঠেছে তখন পুরমন্ত্রীর থেকে ভালো কেউ আছেন নাকি যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? কিন্তু মুশকিল হচ্ছে উত্তর কখনো কখনো অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে দেয়। এটা আমাদের নিজেদের কোনো টেকনিক্যাল মিটিং আছে, যে যে পৌরসভার দরকার হয়েছে সেগুলোকে ডাকা হয়েছে, যেগুলো পৌরসভার দরকার হয়নি সেগুলোকে ডাকা হয়েছে। আননেসারি কেন চেয়ারম্যানগুলোকে ডেকে নিয়ে এসে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে আসবো, সেগুলোকে করা হয়নি। যাদের দরকার হয়েছে তাদের ডেকেছে, যাদের যাদের সমস্যা সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন। যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন? না, এটা যোগাযোগ করেন, এদের ভালো চলছে হয়তো, সেই জন্য আমার প্রয়োজন হয়েছে না। যে যে যাদের ধরুন সেলফ সাফিসিয়েন্ট তারা যোগাযোগ আননেসারি করবে কেন? কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। মানে তাহেরপুর আর ঝালদা পুরসভা ভালো কাজ করছে তাই তাদের নিয়ে বৈঠকের দরকার নেই। সোজা সাপটা জবাব বুঝে গেলাম, কিন্তু বললাম ওই একটা উত্তর অনেক প্রশ্নের জন্ম দেয়। পুরমন্ত্রীর এই কথার পর একটা জাস্ট প্রশ্ন করব, তাহলে কি যে কটা পুরসভায় তৃণমূল নেই বা তৃণমূলকে মানুষ নির্বাচিত করেনি, মানে আদতে সেই কটা পুরসভাতেই ভালো কাজ হচ্ছে? আর তাই যদি হয়, এটাকে উল্টো করে দেখলে রাজ্যের অধিকাংশ পুরসভা যেখানে তৃণমূল রয়েছে সেখানে ঠিকঠাক কাজ হচ্ছে না বলে ধরে নিতে হয়। তাই তো বললেন পুরমন্ত্রী, তার বক্তব্য তো এইভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। কারণ তাহেরপুর আর ঝালদা ছাড়া অন্য পুরসভাগুলো সবই তো তৃণমূলের দখলে। ফিরহাদ হাকিম কি রাজ্যের হয়ে খেলতে নেমে নিজের দলকেই কোথাও একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিলেন? তৃণমূল সন্তুষ্ট থাকতে পারে যে এই বিভ্রান্তিটা শুধু তাদের শিবিরে নেই, বিভ্রান্তি বিরোধী শিবিরেও যথেষ্ট পরিমাণে ছড়িয়েছে। এই লোকসভা ভোটের পরই বৈঠকে বসেছিল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। এবার তাদের বিশ্লেষণ হচ্ছে ছাত্র যুবরা বিভিন্ন বিষয়ে রাস্তায় নামলেও শ্রমিক বা কৃষক ফ্রন্ট সেভাবে রাস্তায় না নামায় ভোটে তার প্রভাব পড়েছে। খানিকটা সারা তারা জাগিয়েছিলেন, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো বা ভোট বাক্সে ভোটের যন্ত্রে তার একটা প্রভাব দেখা যাওয়ার মতো, মোদ্দা কথা ভোট পার্সেন্টেজ বাড়ার মতো কাজটা করা সম্ভব হয়নি। তার কারণ তাদের কাজটাকে কোথাও গিয়ে বাড়তি বুস্ট দিতে পারেনি ওই শ্রমিক বা কৃষক সংগঠন। আচ্ছা, তৃণমূলের মতো সিপিআইএমেও কি তাহলে নবীন প্রবীণ দ্বন্দ্ব শুরু হয়ে গেল নাকি? যে কটা আসনে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে ওই দমদম আর মুর্শিদাবাদে শুধু তাদের জামানত বেঁচেছে, বাকি সব আসনেই তো তাদের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। এবার দমদম আর মুর্শিদাবাদে সেখানে তো প্রার্থী ছিলেন আবার দুই প্রবীণ সিপিআইএম নেতা, সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিম। তাদের জামানত রক্ষা পেল, আর সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, প্রতিকুর রহমানের মতো নবীন নেতাদের জামানত গেল। এটা কি ওই নবীন প্রবীণ দ্বন্দ্বের কারণেই? আমি তোমার সামনে যেটা বলবো সেটা আমার পার্টিতে আলোচনা করে উঠে আসা অভিমত হতে হবে। আমি ব্যক্তি সৃজন ভট্টাচার্য নই, আমি সিপিআইএম কর্মী সৃজন ভট্টাচার্য। ফলত সিপিআইএমের ভিতরে একাধিক মত উঠে এলেও সেইটার নির্যাসটা নিয়ে তখনই আমি তোমার সামনে এসে একটা কনক্লুসিভ কথা বলতে পারব। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এখানেই মনে হচ্ছে বামেদের এই অন্তত এই নবীন ব্রিগেড তারা ব্যতিক্রম। ভিতরের খবর তারা চট করে বাইরে আনতে চান না। ব্যতিক্রমী শব্দটা অবশ্য এ রাজ্যে আজকাল নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। স্কুল সার্ভিস কমিশনে মনে আছে ব্যতিক্রমী নিয়োগ হয়েছে, এরা শিক্ষামন্ত্রী বলে দিয়েছিলেন। সে যাই হোক, হাইকোর্টে হলফনামা দিয়েছিল এসএসসি, ব্যতিক্রমী নিয়োগ কথাটা তারপর থেকেই শোনা গেছিল। এবার ব্যতিক্রমী শব্দটা আমাদের বেশ পছন্দ হয়েছে, জানেন তো। অবৈধ, অযোগ্য, বেআইনি, দুর্নীতি এগুলো কিরকম কিরকম শুনতে লাগে না? তার থেকে ব্যতিক্রমী বলি। এসএসসিতে ব্যতিক্রমী দেখেছি, এবার পাবলিক সার্ভিস কমিশনে কি ব্যতিক্রমী কাজ কারবার দেখতে হবে? দেখুন, বদনাম করার জন্য আমাদের কিন্তু দোষ দিলে চলবে না। মালদার চাঁচল থানায় গোলাম সরওয়ার আলম সিদ্দিকী যে অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতেই কিন্তু প্রশ্নটা তুলছি। গোলাম সরওয়ার সিদ্দিকীর অভিযোগ যে তার নাম পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টরের চাকরিপ্রাপকের তালিকায় উঠে গেছে।
ওয়েবসাইটের নামও এসে গেছে। কিন্তু তিনি অবাক কেন? চাকরি পেয়ে কি অবাক হন নাকি বা দুঃখ পান নাকি? উনি পেয়েছেন, তার কারণ উনি হতভম্ব, কারণ উনি চাকরির ফর্মটুকু শুদ্ধ ভর্তি করেননি। তাহলে চাকরিটা পেলেন কি করে? গোলাম সিদ্দিকী সেটাও জানিয়েছেন। নদিয়ার পরিমল কুণ্ডু 2017 থেকে 20 পর্যন্ত মালদহে প্রাইমারি শিক্ষক ছিলেন। এবার তার সঙ্গে গোলাম সিদ্দিকীর আলাপ হয়। পরিমল কুণ্ডু গোলাম সিদ্দিকীকে পেছনের দরজা দিয়ে নাকি ওই পাবলিক সার্ভিস কমিশনে ঢুকিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এটা অভিযোগ। 7 লক্ষ টাকার বিনিময়ে নাকি এটা কাজ করে দেবেন, এটাই নাকি তিনি বলেছিলেন। নিজের ক্ষমতা প্রমাণ করতে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গোলাম সিদ্দিকীর নামও নাকি পরিমল তুলে দেন বলে অভিযোগ করেছেন সিদ্দিকী। ভাবুন তো, নিয়োগপত্র পাঠানোর আগে জাস্ট টাকাটা দাবি করেছিলেন। গোলাম সিদ্দিকী আর উচ্চবাচ্য করেননি, তখন তাকে নাকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপরই নিরাপত্তার দাবিতে গোলাম সিদ্দিকী থানায় লিখিত অভিযোগ করেছেন। এবার গোলাম সিদ্দিকী কি বলছেন? পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তিনি নিজের নামই দেখেছেন, সেটা ঠিক, কিন্তু ভুয়ো ওয়েবসাইটে নাম তোলা হয়েছে। সেটা চাঁচল থানার পুলিশ খতিয়ে দেখুক। দেখুন, আমরা গোলাম সিদ্দিকীর সুবুদ্ধির তারিফ না করে পারছি না, তিনি কিন্তু ফাঁদে পা দেননি। এই বিষয়টাকে দুটো দিক দিয়ে দেখা যায়। যদি গোলাম সিদ্দিকীর দাবি অক্ষরে অক্ষরে মেলে, তাহলে বুঝবো পাবলিক সার্ভিস কমিশনেও অবৈধ নিয়োগের একটা বাস্তুতন্ত্র চলছে, ঘুর বাসা। আর আরেকটা বিশাল দুষ্টচক্র মাকড়সার জাল পেতেছে, যার একটা অংশই পরিমল কুণ্ডু। আর সেই চক্র এমন শক্তিশালী যে ফর্ম ফিল আপ করার আগেই ওয়েবসাইটে নাম তুলে দিচ্ছে। এবার ধরা যাক মালদহের চাঁচল থানা তদন্ত করে দেখলো যে ওই যে ওয়েবসাইটটা যেটাতে গোলাম সিদ্দিকীর নাম উঠেছে সেটা ভুয়ো, তাহলে হাফ ছেড়ে বাঁচা যাবে। যাক, পাবলিক সার্ভিস কমিশন অন্তত স্কুল সার্ভিস কমিশন হয়ে যায়নি। তাতেও কি স্বস্তি আছে? এইভাবে পেছনের দরজার টোপ দিয়ে জেলায় জেলায় কত পরিমল কুণ্ডু জাল পেতে রেখেছেন, তার কোনো ইয়ত্তা আছে? সবার অলক্ষ্যে তারা এরকম গোলাম সিদ্দিকীর মতো সাধারণ ঘর ছেলে মেয়েদের অবাধে লুট করে যাচ্ছেন না, বাট সবাইকেই অনেককেই এরকমভাবে পেছনের দরজা দেখিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছেন না, এর কোনো গ্যারান্টি আছে? উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, মানে 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয়। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে পিএসসির ওয়েবসাইটে। পিএসসি আমার নিজের নাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি। ওকে মানে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে। ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের প্রতি বাকি টাকা দিবি। 7 লক্ষ টাকার কথা হয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, গোটা মালদা জুড়ে না মনে হচ্ছে এই ব্যতিক্রমী খবরের রমরমা। আজকে আর একটা খবর ওই মালদা থেকেই পেলাম, চাষির ন্যায্য টাকা নাকি চলে যাচ্ছে নাবালকদের অ্যাকাউন্টে, মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে বলা যায়। এবার সংখ্যাটা একাধ নয়, একাধিক নাবালক, এবং বয়স যা শুনলাম তাতে অনলাইনে ওই ফার্ম বিল খেলে ডিজিটাল চাষি হওয়ার সুযোগও কিন্তু ওদের হয়নি, এরকম বয়সই হয়নি, অথচ ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে সরকারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাকি পৌঁছে যাচ্ছে। কি বিরাট অভিযোগ ভাবুন তো। এবং শুধু এখানে বাংলার টাকা শুধু যে বাংলার নাবালক চাষিদের ঘরে যাচ্ছে এরকমও না, বাংলার চাষিদের বরাদ্দ নাকি বিহারের অ্যাকাউন্টেও চলে যাচ্ছে। এই ভোট পর্ব মিটে যাওয়ার পরই তো কর বাবদ রাজ্যগুলোকে বকেয়া ওই 1,39,000 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, বাংলার ভাগে পড়ে 10,500 কোটি টাকা। এর ঠিক দুদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পে 2,900 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এক্স হ্যান্ডেলে সেটা পোস্টও করেছিলেন মুখ্যমন্ত্রী, সরাসরি অ্যাকাউন্টে টাকা, সুতরাং মাঝপথে হাত সাফাই হওয়ার আশঙ্কা থাকার কথাই নয়। কিন্তু বাংলাকে কি এখন আর
অত সহজে চেনা যায়? যত দেখছি তত নতুন নতুন রূপে দেখছি। ঠিক লিখেছিলেন মাইকেল, জানেন তো, হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। কত যে রতনের ছড়াছড়ি, এবং রতনে কিভাবে কোন রতনকে চিনছে, সিরিয়াসলি আপনি খুঁজতে বসলে না পাগল হয়ে যাবেন। কিভাবে ভাবুন তো, 80 টাকা এই বাচ্চাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটার পেছনে নিশ্চয়ই দালাল চক্র আছে। এই অভিযোগই তো তুলছেন ওই ভুক্তভোগী চাষিরা। এটা কি নবান্ন জানে কোথায় কোথায় এরকম ঘুম ধরে বসে আছে? তারা মানুষের ভালো করার চেষ্টা করছেন হয়তো, কিন্তু সেই ভালোটা কোথায় গিয়ে কার ভালো হচ্ছে সেটা কি তাদের জানা আছে? 1,05,00,000 চাষি ও বর্গাদারের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়েছে নবান্ন। মাঝপথে সেই টাকা হাফিস হওয়ার অভিযোগ মালদায়। কিষাণ বন্ধুর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। টাকাগুলো কোথায় যাচ্ছে? এই দলে দলে অ্যাকাউন্ট, বাচ্চার অ্যাকাউন্ট। দেখছি অফিসে অনেক লাইন লেগে অ্যাকাউন্ট করে অফিসে জমা দিচ্ছে। পায় না তো টাকা, তো আমরা তো আমরা দুবার খেলা করে আমার টাকা আসে না তো টাকা। আমাকে আজকাল শুনছি বাচ্চাদের টাকা ঢুকছে, আমাদের টাকা ঢুকছে না। টাকা বেহাত হচ্ছে বলছেন ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের ম্যানেজারও। আইডি মেরে দেখলাম, আইডি এদের ক্রিয়েট হয়েছে, কিন্তু টাকা ঢুকছে বাচ্চাদের অ্যাকাউন্টে, এরকম কিছু দেখলাম আমি। কিভাবে নাবালকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে সরকারি টাকা? আগে দেখি অনেক বাচ্চার অ্যাকাউন্ট, একজনের কাছে না হলো 150-200 অ্যাকাউন্ট বাচ্চা একটা লোকের কাছে, সামান্য একটা দালাল। ওইখানে দালালটা করে কি, অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টগুলোতে ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা, বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। বিজেপি বলছে এর সঙ্গে তৃণমূল নেতারাও জড়িত। যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে, বুথ স্তরের নেতা বলেন, চাই ব্লক স্তরের নেতা বলেন, চাই জেলা স্তরের বলেন, চাই রাজ্য স্তরের নেতা বলেন, তারা জড়িত না থাকলে পরে কোনো আধিকারিক এই ধরনের দুর্নীতি কোনোদিনই করতে পারবে না। প্রশাসনের মধ্যে ভূত থুড়ি বিজেপি দেখছেন তৃণমূল নেতা। সদ্য যে লোকসভা নির্বাচন হলো, আপনারা দেখছেন যে ব্যালট পেপারে যে ভোটটা হয়েছে, মানে যারা ভোটটা নিচ্ছে তাদের মেজরিটি পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিজেপির লোকই বসে আছে। প্রশাসন বলছে লিখিত অভিযোগ এলেই তদন্ত হবে। লিখিত অভিযোগ যদি জানায় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা করি। আপাতত এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে পুরো ডিটেলসগুলো আমরা দেখব। ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা দিতে পারব। দুর্নীতির এই জাল কোন মাকড়সা তৈরি করলো সেটা কি তদন্ত বেরোবে? প্রশাসন পারবে কি প্রকৃত কৃষক বন্ধু হতে? দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বাংলা আর বিহারের মধ্যে এখন সম্পর্কটা কীরকম জানেন? দেওয়া নেওয়ার সম্পর্ক। দেখলেন তো, বাংলার সরকার এ রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। সেই টাকা কখনো বাচ্চাদের অ্যাকাউন্টে যাচ্ছে, তারা এ রাজ্যের, কিন্তু বাকি সময় সেই টাকা নাকি বিহারে চলে যাচ্ছে। বাংলা থেকে টাকা বিহারে যাচ্ছে, বাংলার টাকা। পরিবর্তে বিহার কি দিচ্ছে সেটা আপনারা জানেন, অ্যাডভান্স দিচ্ছে। ডাকাত, একের পর এক ডাকাত। রাজ্যের একের পর এক সোনার দোকানে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেগুলো তো আপনারা জানেন, এবং প্রত্যেকটা ঘটনায় বিহারের যোগাযোগ পাওয়া গেছে, এবং এটাও জানা গেছে যে কারা এর পেছনে রয়েছে। সেও এক চাঞ্চল্যকর গল্প, জানেন তো। ওই সুবোধ সিং নামে মাফিয়া, তিনি বেউর জেলে বসে আছেন। জেলের ভেতর বসে থেকেই অপরাধের এমন নেটওয়ার্ক তৈরি করেছে যে সেই নেটওয়ার্ক নিশ্চিন্তে এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। মানে ওই নেটওয়ার্কের লোকজন ও রাজ্য থেকে এ রাজ্যে আসছে, ডাকাতি করছে, গুলিটুলিও চালাচ্ছে। সবসময় যে ডাকাতি করতে আসছে তা না, ওই বিভিন্ন মাঝে মধ্যে ওই তোলা বা ধরুন কোনো সময় সুপারি কিলার হিসেবে গুলিটুলি চালানো, শার্প শুটার, এই সমস্ত কাজকর্ম করে গুলিটুলি চালিয়ে দিব্যি ফেরত চলে যাচ্ছে বিহারে। আজ মুর্শিদাবাদের রেজিনগরের স্কুলে আগ্নেয়াস্ত্র সহ 2 ছাত্র ধরা পড়েছে। এই দুজনকে ধরে মানে হঠাৎ করে টিচাররা খবর পেয়েছিলেন যে 2জন ছাত্র তাদের সহপাঠী যারা আছে তাদেরকে নাকি বিভিন্ন অস্ত্র বার করে দেখাচ্ছে।
এবার এটা শুনে তাদের তো আক্কেল গ্রুপ, স্কুলের মধ্যে ন্যাচারালি একজন দুজন ছাত্র তারা অস্ত্র নিয়ে এসছে, কি নিয়ে এসছে, ধর ধর দেখ দেখ করতে গিয়ে দেখলেন আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বসে আছে। এবার দুজনের কাছ থেকে যে অস্ত্রটা উদ্ধার হচ্ছিল সেই সময়টা দেখছিলাম, সেই অস্ত্রটা দেখছিলাম জানেন তো, একেবারে দেশি বন্দুক, মানে মেড ইন মুঙ্গের আর কি যেটাকে বলে, তাই আবার নাও হতে পারে মেড ইন বেঙ্গল, কারণ এটাও তো আমরা দেখেছিলাম যে ওই মুঙ্গের থেকে যারা সব শিল্পী মানুষ, ওই অস্ত্রশিল্পী, তারা নাকি এখন এই বাংলায় এসে এখানেই কারবার ফেদে বসে আছেন। তা যদি হয় তাহলে তো এটা একদম খাঁটি বাংলার জিনিস, আগ মার্ক। এবার মুর্শিদাবাদে নাকি ওই মুঙ্গেরের ব্রাঞ্চ আছে বলে শোনা যাচ্ছে, তাই ওই বন্দুকটা হতেও পারে মুর্শিদাবাদের ফ্যাক্টরির থেকে তৈরি, মুর্শিদাবাদের নিজস্ব জিনিস। দেখুন যেখানকারই হোক, অরিজিন যাই হোক, টেকনোলজি যেখানের হোক, বাংলার হোক, বিহারের হোক, ওই যে অস্ত্রটা সেটা যে দুই ছাত্র নিয়ে এসছে, এটা তো মিথ্যে কথা না। স্কুলের ভেতর ওই দুই ছাত্র এরকম অস্ত্র নিয়ে কেন এসছিল? শুধু পাশের যে বাকি যাদের বন্ধু বান্ধব সহপাঠী তাদের দেখি একটু হিরো সাজবে ভেবেছিল, নাকি নম্বর টম্বর বাড়িয়ে নেওয়ার কথা ভেবেছিল, সেটার জন্য তো আবার স্যারদের দেখাতে হতো। সবই সম্ভব, এখন কোনো কিছুতে আমরা অবাক হই না। আরেকটা জিনিস মনে হচ্ছে জানেন তো, ওই দুজন ছাত্র কি ভেবেছিল যে এ রাজ্যে একটা মাত্র জায়গাতেই জব ভ্যাকান্সি তৈরি হয়েছে, জায়গা খালি আছে, এখানে সেই পরিমাণ লোকজন নেই, প্রার্থী নেই, ক্যান্ডিডেট নেই ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য, সেজন্যই কি বিহারের দুষ্কৃতীদের বারবার এ রাজ্যে আসতে হচ্ছে? নিশ্চয়ই তারা সেটাই ভেবে নিয়েছিল, তাই জন্যই হয়তো এখন থেকেই প্র্যাকটিস করার জন্য বন্দুক হাতে একেবারে স্কুলে ঢুকে পড়েছিল। ছোটোবেলার থেকে তো শিক্ষাটা সম্পূর্ণ হওয়া দরকার, তবে না গিয়ে ওই বিহারের লোকজনের চাকরি যেটা নিয়ে যাচ্ছে তারা, তাদের জায়গাটা তারা নিতে পারবে। মুর্শিদাবাদের স্কুলে আজ বন্দুক উদ্ধার হয়েছে, আর পাড়ার ঝামেলায় বোমাবাজি হয়েছে, বন্দুক, বুলেট, বোমা। এই তো এই জিনিসগুলো কি অদ্ভুত সহজলভ্য হয়ে গেছে না? এবং তিনটে এমন জিনিস যেগুলোর চাহিদা এই বাংলায় মনে হচ্ছে কখনো শেষ হবে না। সে ছিল এক সময় ভারত পরাধীন, তখন জাতীয়তাবাদীরা ছড়া কাটতে কাটতে মিছিল করতেন। সারে গামা পাধানি, বোম ফেলেছে জাপানি, বোমের ভেতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। এখন সেই ব্রিটিশও নেই, সেই জাপানও নেই, কিন্তু বোমা আছে। বোমা পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। কেন বোমা পড়ল? কারণ শাশুড়ি জামাইয়ের গোলমাল, ঝগড়া থেকে বোমাবাজি, ইট বৃষ্টি, শামশেরগঞ্জের দুটো ওয়ার্ডে তুমুল উত্তেজনা। শাশুড়ি জামাইয়ের গোলমাল এত বড় জায়গায় গেল কেন? আরমান আমার জামাইয়ের জন্য, আমার মেয়ে হিরোইন বিক্রি করে, তুমি ছাড়বা না এগুলো হিরোইন বিক্রি করতে? তো বলছে যে কি না, আমি তোকে ছেড়ে দিব কিন্তু হিরোইন বিক্রি করতে ছাড়বো না। আমার মেয়ে বলছে যে ঠিক আছে, আমি না হয় পুলিশকে বলবো। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শামশেরগঞ্জে যা শুনলেন এটা তো একদম কমপ্লিট ফ্যামিলি ড্রামা, এবং ফ্যামিলি ড্রামায় বোমাবাজি হয়েছে, ভাবা যায়। এবং পুরোটা শুনছিলাম, মানে প্রত্যেক ক্যারেক্টারকে একবার তাদের কথাগুলো এবং তাদের পরিচয়গুলো একবার ভেবে দেখুন। শোনায় সোহাগা। শাশুড়ির অভিযোগ যে জামাই হেরোইনের ব্যবসা করে, মেয়ে বারণ করেছিল, তাতেই নাকি গন্ডগোল। এবার গন্ডগোল থেকে অ্যাকশান। শাশুড়ি জামাইয়ের এই গোলমালে যদি এরকমভাবে বোমা পড়ে, আর যদি এইভাবে যদি পিস্তল নিয়ে পড়ুয়ারা স্কুলে চলে যায়, ভুলে যাবেন না জামাই এরকম এমন জামাই সে হেরোইনের ব্যবসা করে, এটাও মোটামুটি মানে করার মতো পরিস্থিতি রয়েছে আর কি। তাহলে ভাবুন তো পুলিশ মন্ত্রী কী করবেন?
আর পুলিশই বা কী করবে যদি এরকম ঘরে ঘরে পড়ুয়ার আসা তারা বন্দুক ঠন্দুক জোগাড় করে নেয়, যদি শাশুড়ি আর কোথাও গিয়ে শাশুড়ি বউয়ের ঝগড়া আমরা মাঝে মধ্যে শুনি, শাশুড়ি আর জামাইয়ের ঝামেলা, তাতে যদি বোম টোম পড়তে শুরু করে তাহলে বাকি ঝামেলাগুলোতে কি পড়বে বুঝতে পারছেন? কখন কার্বাইন টারবাইন বেরিয়ে পড়বে, AK-47 চলবে কোনো দিন, কোনোটাই তো অস্বাভাবিক কিছু না, কিছু করার নেই জানেন তো। এটা আমাদের একটা মনে হচ্ছে এটা ওই রাস্তার মোড়ে যেরকম এসে দাঁড়ালে বিভ্রান্তি হয়ে যেতে হয় না, যে ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, অথবা কোনো কোনো সময় রাস্তা দিয়ে গিয়ে দেখি যে সামনে দেওয়াল আর কোনো দিকে যাওয়ার উপায় নেই, যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা আটকেছি। এটা বুঝতে পারছি কোনটা সেটা এখনও বুঝতে পারছি না, কারণ কোনখান থেকে শুরু করব কোনখানে গিয়ে শেষ হবে সেটাই তো জানি না। সুতরাং ওই কিচ্ছু করার নেই, এই ভেবে আমরা গালে হাত দিয়ে বসতে পারি, আবার অনেক কিছুই করার আছে এটাও ভাবতে পারি। বোমা আর পিস্তল এত সহজলভ্য হচ্ছে কি করে সেটা তো ভেবে দেখার জায়গা আছে, তাই না? সারা বছর যদি ভাবা প্র্যাকটিস করে পুলিশ প্রশাসন তাহলে তো ভোটের সময় আলাদা করে চাপ পড়ে না। যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বোমা বন্দুক বুলেট উদ্ধার করার কথা, তখন তো সেই কথাটা শোনা উচিত ছিল। তাহলে তো আর এখন এই বোমা বন্দুকের আওয়াজ শুনতে হয় না, তাই না? শুধু কথা শোনার দরকার, একটু সদিচ্ছা থাকা দরকার, এই যা। হ্যাঁ, সেগুলো না হলে তাহলে শুধু সন্দেশখালি নয়, দিকে দিকে সন্দেশখালি গজিয়ে উঠছে বলে লোকে নিন্দেমন্দ করবে, যেরকম দুর্গাপুরের ঘটনায় লোকে সন্দেশখালির মিল পাচ্ছে, তেমনই হয়তো ওই মুর্শিদাবাদের বোমা বন্দুক দেখে অনেকের সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ির থেকে অস্ত্র উদ্ধারের কথা মনে পড়বে। লেটেস্ট ঘটনা তো সন্দেশখালিটা, এখন যাই হবে তার সাথে একটা সন্দেশখালির তুলনা চলেই আসবে, এড়িয়ে তো যাওয়া যাবে না। দেখুন, কলকাতায় জমি দখলের অভিযোগও কিন্তু মনে পড়াতে পারে যে সন্দেশখালির কথা, সেখানেও তো জোর করে জমি দখল হয়েছে। মানে এরকম যদি চলতে থাকে তাহলে সন্দেশখালির মানুষ কিন্তু খুব শিগগিরই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন, অথবা এরমও হতে পারে তারা গর্বে বুক ফুলিয়ে ঘুরবেন, আরে নো হাউটা পেটেন্টটা আমাদের কাছে ছিল, এখন গোটা রাজ্য তার फ्रेंचाइजी নিয়ে বসে আছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट।